সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইনে ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে। সাথে আছি আমি প্রণয়বীর চাকমা, সহকারী শিক্ষক, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। আমার দেহ, তোমাদের দেহ, উদ্ভিদের দেহ তথা জীবের দেহে প্রতিনিয়ত হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, প্রতিনিয়ত হচ্ছে। এই বিক্রিয়ায় দেখা যায় কোনোটাতে বড় একটি পদার্থ ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে পরিণত হয়, কখনো কখনো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলো মিলে বড় একটি পদার্থ তৈরি করে। যখন বড় একটি পদার্থ ভেঙে যায় তখন এখান থেকে শক্তি নির্গত হয়, শক্তি রিলিজ হয়ে যায়। তখন উদ্ভিদ কি করে, তখন জীব কি করে, তার এই যে শক্তি যে নির্গত হয়, এই শক্তিকে তার জীবন পরিচালনা করার জন্য কাজে লাগায়। তাহলে এই শক্তি জীবন পরিচালনার জন্য কাজে লাগে বলে তাহলে এই শক্তিকে বলা হচ্ছে জীবনী শক্তি। তাহলে আজকেই আমরা জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠে তোমরা কোষের প্রধান শক্তির উৎস হিসেবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ যার উপর সূর্যের আলো পতিত হচ্ছে, ফলে কি হয়, যে সৌর যে শক্তি, এই শক্তি তা উদ্ভিদ কি করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তারপর এই রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে সে উদ্ভিদকে তৈরি করে খাদ্য উৎপন্ন করে। তাহলে আমরা যদি একটু দেখে নিই সিম্পলি ভাবে, তাহলে কি পাই, সৌরশক্তি, এই দেখা যাচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং উদ্ভিদের রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কি তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন রাসায়নিক শক্তি কোনগুলো, রাসায়নিক শক্তি আমরা দেখতে পাই এটিপি, NADPH2, আরো অনেক অনেক হতে পারে। এখন তোমাদের হয়তো দেখে ভয় লাগতেছে, এটিপি, NADPH2 এই জিনিসগুলো কি? আমরা একটু ব্যাখ্যাতে চলে আসছি। এখন দেখা যাচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা একটু ব্যাখ্যা করে যাই। RNA আর DNA, তোমরা তো নাম শুনতে পেয়েছো দুটার। এই দুটার গঠন করার জন্য যে সমস্ত পদার্থগুলো প্রয়োজন হয় তার মধ্যে একটি হচ্ছে অ্যাডেনিন। একটা হচ্ছে কি, এই অ্যাডেনিন। এই অ্যাডেনিনটা যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সাথে যুক্ত হয় তখন যেটা নাম হয় তার নামটা হচ্ছে অ্যাডিনোসিন। তোমাদেরকে একটু দেখায়, তোমরা কিন্তু ভয় পাবে না, শুধু তোমাদের দেখানোর জন্য। তোমরা যখন উপরে ক্লাসে যাবা তখন এটা সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এটাই হচ্ছে অ্যাডিনোসিন, এটা এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে কি অ্যাডেনিন। তাহলে এই অ্যাডেনিনটা কোথায় পাওয়া যায়, এটাই পাওয়া যায় হচ্ছে RNA আর হচ্ছে DNA তে পাওয়া যায়। এই অ্যাডিনিন সাথে যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু, এই যে 5 কার্বন রাইবোজ সুগার অণু, এই রাইবোজ সুগার অণুটা যখন অ্যাডিনিনের সাথে যুক্ত হয় তখন তার একটা নাম হয়, সেই নামটা কি বলছি আমি, সেই নামটা হচ্ছে অ্যাডিনোসিন। এটা হচ্ছে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যখন একটি ফসফেট অণু, ইনঅর্গানিক ফসফেট অণু যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে অ্যাডিনোসিনের সাথে একটি কি অজৈব ফসফেট মূলক যুক্ত হয়েছে, অজৈব ফসফেট যুক্ত হয়েছে বলে তার নাম হচ্ছে কি অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এইভাবেই যখন দুইটা যুক্ত হবে তখন তার নামটা কি হবে, অ্যাডিনোসিন ডাইফসফেট হবে নিশ্চয়। আমরা একটু দেখি, যখন অ্যাডিনোসিনের সাথে যখন দুইটা ফসফেট যুক্ত হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে তার নামটা হবে ডাই ফসফেট, অ্যাডিনোসিন ডাই ফসফেট হবে। আর
আর অ্যাডিনোসিনের সাথে যখন 3টা ফসফেট যুক্ত হবে, ইনোর্গানিক ফসফেট যুক্ত হবে, তখন তার নামটা কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি। এইভাবে হচ্ছে এটিপিতে চলে যাচ্ছে। ঠিক আছে? আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা কিন্তু ভয় পাবা না। শুধু তোমাদেরকে দেখানোর জন্য এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডিনোসিন। এটা হচ্ছে কি? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যখন একটি ফসফেট যুক্ত হলো, তখন তার নামটা হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট। দেখা যাচ্ছে? যখন অ্যাডিনোসিনের সাথে, এই যে অ্যাডিনোসিনের সাথে যখন দুইটা ফসফেট যখন যুক্ত হলো, তখন তার নামটা দেয়া হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে? যখন অ্যাডিনোসিনের সাথে যখন অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত হয়ে গেল, তখন তার নামটা হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি। ঠিক আছে? আচ্ছা, কিভাবে তৈরি হয় আমরা একটু দেখি। এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। এখন প্রশ্ন আসতে পারে, এই এডিপিটা কোথায় পাওয়া যায়? এই এডিপিটা অবস্থান করে পাতার মধ্যে, উদ্ভিদের দেহে তথা পাতার মধ্যে অবস্থান করে হচ্ছে এই এডিপি, সবুজ পাতার মধ্যে অবস্থান করে। এই এডিপির সাথে যখন যুক্ত হয় হচ্ছে একটি ইনঅর্গানিক ফসফেট। এখন আবার প্রশ্ন আসতে পারে, এই ইনঅর্গানিক ফসফেট আসলো কোথা থেকে? তোমরা শুধু এই ক্লাসে, তোমাদের ক্লাসে তোমরা শুধু জেনে রাখবে, ইনঅর্গানিক ফসফেটটা চলে যাচ্ছে সূর্যের আলো থেকে, যে ফোটন কণা চলে যাচ্ছে, সে ফোটন কণা থেকে চলে যাচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এই মুক্ত ইনঅর্গানিক ফসফেটটা যখন এডিপি, এডিনোসিন ডাইফসফেটের সাথে যখন যুক্ত হয়, তখন কি তৈরি করে? তখন তৈরি করে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যুক্ত হওয়ার কৌশলটা আমরা একটু দেখে নিই। যখন উদ্ভিদের পাতার মধ্যে অবস্থান করে অ্যাডিনোসিন ডাইফসফেট, এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এখানে দেখা যাচ্ছে ইনঅর্গানিক ফসফেট, এগুলো কি হচ্ছে? মুক্ত অবস্থায় আছে, তাই না? যখন সূর্যের আলো পতিত হলো পাতার মধ্যে, তখন কি হয়ে যায়? এই মুক্ত ইনঅর্গানিক ফসফেটটা অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গিয়ে দেখো বন্ধন তৈরি করছে। যখন বন্ধন তৈরি করলো, তখন কিন্তু এখানে অনেক শক্তি, অনেক পরিমাণ শক্তি আবদ্ধ হয়ে গেল। অনেক শক্তি আবদ্ধ হয়ে গেল। এই যে ফসফরাস ফসফেট যে যুক্ত হয়ে গেল, এই যুক্ত হওয়ার কেই বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। ফটো মানে কি? সূর্যের আলোর উপস্থিতিতে হচ্ছে। লাইসেন মানে কি? লাইসেন মানে যুক্ত হওয়া। তাহলে সূর্যের আলো উপস্থিতিতে ফসফেট যুক্ত হচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। দেখা যাচ্ছে এই যে বন্ধন তৈরি হয়ে গেল, এই বন্ধনের মধ্যে সর্বশেষ যে বন্ধন, এই সর্বশেষ বন্ধনের মধ্যে কি পরিমাণ শক্তি আবদ্ধ হয়ে গেল? ৭৩০০ ক্যালোরি অর্থাৎ 7.3 কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ হয়ে থাকে। এবার দেখি শক্তিযুক্ত আর হচ্ছে মুক্ত হওয়ার কৌশল। আমরা জানি পাতার মধ্যে হচ্ছে এডিপি, আর ফোটন কণা থেকে প্রাপ্ত হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। তখন দুইটা মিলেই তৈরি করে হচ্ছে এটিপি। যখন উদ্ভিদের শক্তির প্রয়োজন হয়, তখন এটিপিটা কি হয়ে যায়? ভেঙে যায়। তখন ভেঙে গিয়ে কি তৈরি কি হয়? শক্তি সাপ্লাই দিয়ে দেয়, শক্তি সরবরাহ করে। আর এটিপিটা যখন ভেঙে যায়, তখন কি হয়? তখন এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। এভাবে চক্রাকারে ঘুরতে থাকে, আবার এসে ইনঅর্গানিক ফসফেট এর সাথে যুক্ত হবে, আবার তৈরি এটিপি, আবার ভাঙবে, আবার তৈরি হবে এডিপি, ইনঅর্গানিক ফসফেট। এইভাবেই চক্রাকারে ঘুরতে থাকে। তার মানে উদ্ভিদের যখনই শক্তির প্রয়োজন হয়, তখন এটিপিটা ভেঙে যায়। এখন উদ্ভিদের কখন শক্তির প্রয়োজন হয়? উদ্ভিদের বিভিন্ন তার বিভাগীয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। যেমন উদ্ভিদের সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, পরিবহন ইত্যাদি কাজগুলো করার জন্য
শক্তির প্রয়োজন হয়। যখনই শক্তির প্রয়োজন হবে তখন এটিপিটা ভেঙে যাবে। আরেকবার আমরা একটু দেখে নেই, এই অ্যাডিপির সাথে যখন মুক্ত ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, ক্লোরোফিলের মধ্যে বিদ্যমান হচ্ছে এটিপি, আর সৌরশক্তির কাছ থেকে প্রাপ্ত হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। দুইটা মিলেই তৈরি করে হচ্ছে এটিপি। দুইটা মিলে কি তৈরি করে? দুইটা মিলে তৈরি করে হচ্ছে এটিপি। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে আমরা বলছি কি? ফটোফসফোরাইলেশন। যা আগে বলা হয়েছিল, এই যে এটিপি যখন ভেঙে যায়, যে শক্তি নির্গত হয়, তা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়, যেমন জৈব সংশ্লেষণ, পরিবহন, বিপাকীয় কাজ ইত্যাদি ইত্যাদি কাজে এটা ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে এটিপিটা যখন ভেঙে যাচ্ছে, এটিপিটা যখন ভেঙে গেল, তখন এখান থেকে শক্তি নির্গত হয়ে গেল, যা আগে বলা হয়েছে। এখন বলা হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। আমরা জানি মুদ্রা মানে কি? মুদ্রা মানে যে টাকা পয়সা। টাকা পয়সা কি করা হয়? খরচ করা হয়। কেন খরচ করা হয়? পণ্য ক্রয় করার জন্য খরচ করা হয়। ঠিক তদ্রূপ ভাবে উদ্ভিদ কি করে? সে এটিপিকে খরচ করে। কেন খরচ করে? তার বিভিন্ন কাজ করার জন্য খরচ করে। এটিপি যখন ভেঙে যায়, শক্তি নির্গত হয়। এই শক্তিতে কাজে লাগে বলে উদ্ভিদ কি করে? এটিপিকে খরচ করে। যেহেতু তার যে সমস্ত কাজগুলো করে উদ্ভিদ, এই সমস্ত কাজগুলোই হচ্ছে কি? এই সমস্ত কাজগুলো হচ্ছে কি? জৈবিক কাজ। এই জন্যই এটিপিকে বলা হচ্ছে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। ক্লিয়ার? আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পাঠা, পাঠার মধ্যে সূর্যের আলো পতিত হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে। কিভাবে? পাতার নিচে যে পত্ররন্ধ্র রয়ে গেছে, বায়ু থেকে সেই কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে ঢুকে সেই ক্লোরোপ্লাস্টে অবস্থান করে। আবার উদ্ভিদ মূলের মাধ্যমে পানি শোষণ করে উদ্ভিদের সারা দেহে পৌঁছে দেয়। সেইভাবে পানিটা পৌঁছে গেল হচ্ছে সেই পাতার মধ্যে। যখন এই উপাদানগুলো যখন সংগঠিত হয়ে গেল, তখন একটি বিক্রিয়া সংগঠিত হয়ে গেল। সেই বিক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপন্ন হলো। সেই খাদ্যের নাম হচ্ছে শর্করা। আর উপজাত হিসেবে যে দুইটি উপাদান উৎপন্ন হলো, সেগুলো হচ্ছে অক্সিজেন আর হচ্ছে পানি। উদ্ভিদ যে খাদ্য তৈরি করলো, সে খাদ্য নিজের কাজে ব্যবহার করার পর অবশিষ্ট খাদ্যগুলো কি করে? সে হচ্ছে ফল, মূল, পাতার মধ্যে সঞ্চিত করে রেখে দেয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা যদি বিক্রিয়ার মাধ্যমে যদি দেখি, তাহলে দেখতে পাই 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করে। কার উপস্থিতিতে? আলো আর হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে। মানে ক্লোরোফিল এই জিনিসটা হয়। এই যে ক্লোরোফিলের উপস্থিতিতে এই কাজটা হয়, ক্লোরোফিলের এখানে কাজটা হয়। তাহলে যখন বিক্রিয়া করবে, তখন কি উৎপন্ন করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার নামটা হচ্ছে কি? গ্লুকোজ। যার রাসায়নিক সংকেতটা হচ্ছে এইভাবে C6H12O6। আর উপজাত হিসেবে তৈরি হয় 6 অণু পানি আর হচ্ছে 6 অণু অক্সিজেন। উপজাত দ্রব্যগুলো কি কি, যা তোমাদেরকে বলা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এটা জিনিসটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কোথায় ঘটে? এটা যদি একটি পাতা হয়, এটা হচ্ছে কি পাতা? এটা হচ্ছে পাতার উপরি পৃষ্ঠ, এটা হচ্ছে নিচের পৃষ্ঠ। এই পাতাকে যখন প্রস্থচ্ছেদ বরাবর যখন কাটা হয়, এবার যখন কাটা হয়, তখন একটি গঠন পাওয়া যায়। এইটার এই উপরে অংশটুকু পাতার উপরে অংশ, নিচের অংশ। তো পাতার যে উপরে যে আবরণ আছে, এটা আবরণের নিচেই অবস্থান করে হচ্ছে মেসোপিল কোষ। এখানে মেসোপিল কোষের স্তর থাকে। ঠিক আছে? একদম নিচে অবস্থান করে, যে নিচে আমরা থাকি কি? পত্ররন্ধ্র পায়। তাহলে মাঝামাঝি অবস্থান করে স্পঞ্জি প্যারেনকাইমা অবস্থান করে। তাহলে দেখি, এই যে উপরের স্তর নিচে যেটা কি বললাম, মেসোপিল টিস্যু অবস্থান করে। এই মেসোপিল টিস্যুতে কি অবস্থান করে? ক্লোরোপ্লাস্ট অবস্থান করে। কি অবস্থান করে? ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল অবস্থান করে। সরি, ক্লোরোফিল অবস্থান করে। এই ক্লোরোফিলের মধ্যে আর কি চলে আছে? পাতার নিচে, এই পাতার নিচে যে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড
চলে গিয়েছে মেসোফিল কোষ স্তরে গিয়ে পৌঁছে। আর উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানি শোষণ করে সেই পানিটা পাতার মধ্যে গিয়ে পৌঁছে। আর যখন পাতার মধ্যে সূর্যের আলো পতিত হবে তখন কি হয়ে যায়? তখন সালোক সংশ্লেষণের কাজটুকু হয়ে যায়, তখন সালোক সংশ্লেষণ সংঘটিত হয়। আমরা দেখি ক্লোরোফিলের গঠনটা কিরকম। তাহলে হচ্ছে ভিতরে দিলে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্ট্রোমা। অ্যাস্ট্রোমার কিছু নয়, এটা হচ্ছে একটা জলীয় অংশ, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে অবস্থান করে জলীয় অংশ। আর গ্রানাম, গ্রানাম চাকতি দেখা যাচ্ছে, যেমন অনেকগুলো কয়েন একটার উপরে একটা রাখা হয়ে গেছে, এই যে চাকতির মতো আকার হলো, এটাই হচ্ছে গ্রানাম বলা হচ্ছে। আর একটা গ্রানাম থেকে অন্য একটা গ্রানামের যে সংযোজক তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোমা ল্যামেলি। আর যে এই যে পাতা নিচের অংশটুকু, নিচের অংশে এই যে পাতার যে নিচের অংশটুকু, এই পাতার নিচের অংশে অবস্থান করেছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র খোলা হয়, খোলা অবস্থা থাকতে পারে, আবার বন্ধ অবস্থা থাকতে পারে। কখন খোলে? দিনের বেলায় খোলে, রাত্রিবেলায় এটা বন্ধ হয়ে যায়। যখন খোলে এর মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে যায়, ঢুকে গিয়ে কোথায় অবস্থান করে? এদিক দিয়ে ঘুরে এই যে মেসোফিল কোষ স্তরে অবস্থান করবে। ঠিক আছে? আর উদ্ভিদ যে মূলের মাঝে পানি শোষণ করে সেই পানিটা এখানে চলে আসবে। ঠিক আছে? আর পাতার মধ্যে রয়েছে হচ্ছে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল এখানে। আর যখন সূর্যের আলো পড়বে তখন বিক্রিয়া সংঘটিত হবে। এই বিক্রিয়ায় কি তৈরি হয় বলছি আমরা? শর্করা, খাদ্য তৈরি হয়, শর্করা তৈরি হয়। আর উপজাত হিসেবে তৈরি হয় হচ্ছে অক্সিজেন আর হচ্ছে পানি। এই যে অ্যাস্ট্রোমা যখন খোলা থাকবে, পত্ররন্ধ্র যখন খোলা থাকবে তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকবে আর হচ্ছে অক্সিজেন বের হয়ে যাবে। ওই যে বললাম না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন যেটা তৈরি হয় উপজাত হিসেবে, সে অক্সিজেনটা বের হয়ে যায়, বায়ুমণ্ডলে এসে যোগ হয়ে যায়। এবং সেই অক্সিজেনের সে অক্সিজেন আছে বলেই আমরা বেঁচে আছি, টোটাল জীবরা বেঁচে আছে। বলা হয়ে থাকে যে সালোক সংশ্লেষণ যে বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। কিভাবে হচ্ছে আমরা একটু ধারণা লাভ করে নিই। কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে কি শর্করা। এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হলো, অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়ে গেল। যখন কোনো পদার্থের সাথে, কোনো অণুর সাথে তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি করেছে, কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেন যুক্ত হয়েছে। অন্যদিকে পানিটা জারিত হয়ে অক্সিজেন হয়ে গেছে, কারণ পানির মধ্যে যে বিদ্যমান হাইড্রোজেন তা অপসারিত হয়েছে, অপসারিত হয়ে তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেনটা অপসারিত হয়েছে, অপসারিত হয়ে অক্সিজেনটা তৈরি করেছে। সুতরাং পানিটা জারিত হয়েছে, এটা হচ্ছে জারণ, এটা জারণ হয়েছে। সুতরাং এই যে বিক্রিয়াকে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা যখন ক্লাস 9 এর যে রসায়ন তোমাদের যে বইটা আছে যখন পড়বা, তখন এই জারণ বিজারণ সম্পর্কে আরো বিস্তৃতভাবে তোমরা জানতে পারবে। তাহলে তোমরা বাড়িতে যা অনুশীলন করবে, উদ্ভিদকুল পারলেও প্রাণীকুল নিজের খাদ্য নিজে তৈরি করতে অক্ষম, বিশ্লেষণ করো, এটা তোমরা বাসায় অনুশীলন করবে। তাহলে আজকের অনলাইন ক্লাস এতটুকুই। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো তোমরা সবাই।